এইমাত্র উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। রাজ্য থেকে দেশ এবং আন্তর্জাতিক সকল গুরুত্বপূর্ণ খবর একটি ভিডিওতে আপনারা সব থেকে আগে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আর আপনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে কী মতামত এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান। রাজাকার বাহিনীর নব্য নেতা তথা আমেরিকার কাছে দেশের একাংশ বিক্রির ষড়যন্ত্রের হোতা মোল্লা মোহাম্মদ ইউনুসের রক্তচাপ বাড়িয়ে দিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বুধবার চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৮৮তম দীর্ঘমেয়াদী কোর্সের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না। সেই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের সপক্ষেও জয়গান গেয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিমান বাহিনীর প্রধান ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে মূলত ইউনুস ও তার দেশ বিক্রির ষড়যন্ত্রের অন্যতম হোতা মার্কিন চর খলিলুর রহমানকেই হুঁশিয়ারি দিয়েছেন। রাজনৈতিক পালাবদলের পরে ক্ষমতার কুর্সিতে বসেই চট্টগ্রাম বন্দর সেন্ট মার্টিন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রির জন্য উঠে পড়ে লেগেছেন ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও পাক গণহত্যাকারীদের দোসর মোল্লা মুহাম্মদ ইউনুস। আর ওই ষড়যন্ত্রের কথা জানতে পেরেই রুখে দাঁড়িয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এবং নৌবাহিনী প্রধান মুহাম্মদ নাজমুল হাসান। দেশ বিক্রির ষড়যন্ত্র কোনো ক্রমে মেনে নেওয়া হবে না বলে আগেই হুঙ্কার ছেড়েছেন দুজনে। আর ওই হুঙ্কারের পরেই দেশ বেচে হাজার হাজার কোটি টাকা কাটমানি খাওয়ার সুযোগ হাতছাড়া হতেই ইস্তফার নাটক করেছেন পাকিস্তানি গুপ্তচর সংস্থার পোষ্যভৃত্য মোল্লা ইউনুস। যদিও তার ওই চড়া দরের সস্তা নাটক বাংলাদেশের সাধারণ মানুষের কাছে হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। সেনাপ্রধান ও নৌবাহিনীর প্রধানের পরে এবার দেশ বিক্রির ষড়যন্ত্রের বিরুদ্ধে সরব হয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অপারেশন সিঁদুরের পর যে তথ্য সামনে এসেছে তা কেবল পাকিস্তানের পরাজয় নয়, উন্মোচন করেছে আমেরিকার গোপন কৌশল এবং চীনের যোগ সাজসের গভীরতা। এতদিন ধরে পাকিস্তান যে পারমাণবিক শক্তির বড়াই করত তা আসলে আমেরিকার ওই লুকানো অস্ত্রভাণ্ডার ছিল। ১৯৯৮ সালে ভারত যখন পারমাণবিক পরীক্ষা চালায় এবং আমেরিকা হুমকি দেয়, তখনই আমেরিকাই পাকিস্তানকে পারমাণবিক পরীক্ষা করাতে বাধ্য করে বিশ্বকে বিভ্রান্ত করেছিল যে পাকিস্তানও একটি পারমাণবিক শক্তি। এর উদ্দেশ্য ছিল, যদি কখনো আক্রমণ হয় তবে এশিয়া ক্ষতিগ্রস্ত হবে, আমেরিকা নয়। পাকিস্তানের এই ভুয়া পারমাণবিক ছবি ভারতকে ভয় দেখানোর খেলায় ব্যবহার করা হয়েছিল। তবে পরিস্থিতি বদলেছে যখন পেহেলগামে হিন্দুদের ওপর আক্রমণ হলো। মোদী সরকার সরাসরি পাল্টা জবাব দিল। ভারতীয় সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের ভিত কাঁপিয়ে দেয়। যখন ভারতের আক্রমণ ক্ষমতা সেই অদৃশ্য পারমাণবিক স্থাপনাগুলোতে পৌঁছয়, তখন আমেরিকা নড়ে চড়ে বসে। আমেরিকার ভয় ছিল যে ভারত যদি হামলা চালিয়ে যায় তাহলে তাদের নিজস্ব অস্ত্রভাণ্ডার ধ্বংস হয়ে যাবে এবং তারা বিশ্বের সামনে মুখ দেখাতে পারবে না। আমেরিকা তখন ভারতকে বন্ধুত্বের প্রস্তাব দিতে শুরু করে। নরেন্দ্র মোদী ৪ দিনের মধ্যে শত্রুকে পরাজিত করে শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি ঘোষণা করেন। পাকিস্তানকে বিশ্বের সামনে উন্মোচন করা হয় এবং আমেরিকা নীরবে তাদের মজুদ অস্ত্র প্রত্যাহার করতে বাধ্য হয়। আজ আমেরিকা পাকিস্তান থেকে পারমাণবিক অস্ত্র অপসারণের মহড়ায় নিযুক্ত। জানা গেছে, আমেরিকা তাদের সম্মান বাঁচাতে এটিকে পাকিস্তানের পারমাণবিক আত্মসমর্পণ নাম দিতে চলেছে। এই ৪ দিনের যুদ্ধ ভারতকে নতুন মর্যাদা দিয়েছে। ভারত এখন শুধু একটি দেশ নয়, একটি বিশ্বশক্তি হিসেবে বিধ্বংসী পাল্টা জবাব দিতে সক্ষম। স্বদেশি কিনুন স্লোগানটি বহু পুরনো হলেও এর বাস্তবায়নে ভারত এখনও অনেকটাই পিছিয়ে। নিত্য প্রয়োজনীয় অনেক ছোটোখাটো জিনিসের জন্য আমরা চীনের উপর নির্ভরশীল। এর ফলে ভারতের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি প্রায় ৮ লাখ কোটি টাকায় পৌঁছেছে। শুধু ভারী শিল্পপণ্য নয়, সাধারণ বটন, পেন, চিরুনি এবং আরও অনেক দৈনন্দিন ব্যবহারের জিনিসের জন্য ভারতের নির্ভরশীলতা চীনের ওপর। এই পরিস্থিতি দেশের অর্থনীতিকে দুর্বল করে তুলছে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব জানিয়েছেন, ২০২৩-২৪ সালে ভারত চীন থেকে প্রায় ৭৫২১ প্রকারের পণ্য আমদানি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ৫৪,২৭৮ কোটি টাকার প্লাস্টিক ও রাবার পণ্য, ৪২,৩০৫ কোটি টাকার বস্ত্র, ৭,৪১১ কোটি টাকার কাগজভিত্তিক পণ্য, ২,২০৫ কোটি টাকার কাঠজাত পণ্য এবং ১৮,৭৬৯ কোটি টাকার পাথর ও কাঁচ সম্পর্কিত পণ্য। এর মধ্যে বটন, পেন, চিরুনি, লাইটারের মতো ছোট জিনিসও রয়েছে যা সহজেই ভারতে উৎপাদন করা সম্ভব।
যদি ভারত সরকার এবং সাধারণ মানুষ স্বদেশি কিনুন নীতি সম্পূর্ণরূপে অনুসরণ করে, তাহলে কেবল বটন পেন এবং চিরুনির মতো পণ্য আমদানি বন্ধ করেই চীনকে ৫৪,০০০ কোটি টাকার ধাক্কা দেওয়া সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি দেশবাসীকে বিদেশি পণ্যের উপর নির্ভরশীলতা কমানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রতিটি গ্রামের ব্যবসায়ীদের বিদেশি পণ্য বিক্রি না করার শপথ নেওয়া উচিত এবং মুনাফা কম হলেও। এই পদক্ষেপ দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে চাঙ্গা করবে এবং ভারতকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করে তুলবে। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে জনসভা থেকে মোদীর ভাষণে উঠে এলো বাংলার উন্নয়নের কথা। আলিপুরদুয়ারে দুপুর 2টো নাগাদ পৌঁছানোর কথা ছিল প্রধানমন্ত্রীর, কিন্তু নির্ধারিত সময়ের 2 ঘন্টা আগেই তিনি সেখানে পৌঁছে যান। মোদী বলেন, বিকশিত ভারত গড়ে তুলতে হলে বাংলার উন্নয়ন প্রয়োজন। বাংলাকেও নতুন উৎসাহের সঙ্গে এগিয়ে আসতে হবে। বাংলাকে ফের অতীত ভূমিকায় ফিরে আসতে হবে। বাংলা মেক ইন ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাংলা নিজের ঐতিহ্য বজায় রেখে দ্রুত এগিয়ে যাক। বাংলার উন্নয়নের জন্য 1000 কোটি বিনিয়োগ করেছে কেন্দ্র। কেন্দ্রের উদ্যোগেই কল্যাণী এইমস তৈরি হয়েছে। নিউ আলিপুরদুয়ার নিউ জলপাইগুড়ি স্টেশনে পুনর্গঠন করা হয়েছে। ফ্রেট করিডর তৈরি করা হচ্ছে। কলকাতা মেট্রোর উন্নতি করা হয়েছে। বাংলার উন্নয়নেই বিকশিত ভারতের জয়। বাংলার ভবিষ্যৎ ঠিক করবে যুবরাই। 26 বিধানসভা নির্বাচনের 1 বছর আগেই ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুঝিয়ে দিলেন 5 ইস্যুকে হাতিয়ার করতে চলেছে বঙ্গ বিজেপি। রীতিমতো বাংলায় ভোটের স্লোগান বেঁধে দিলেন তিনি। পাল্টা দিয়ে মণিপুর থেকে নির্দুর্নীতি, হাতরাস থেকে বাংলার বকেয়ার কথা তুলে আনলো তৃণমূল। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা থেকে রাজ্যের 5 বিপদকে চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে তার প্রশ্ন, এভাবে সরকার চলবে? প্রধানমন্ত্রীর কথায়, বাংলাকে ঘিরে রয়েছে অনেক সমস্যা। 1. সমাজের হিংসা ও অরাজকতা। 2. মা বোনের নিরাপত্তাহীনতা, তাদের উপর হতে থাকা জঘন্য অপরাধ। 3. বাড়তে থাকা বেকারত্ব। 4. মারাত্মক দুর্নীতি, প্রশাসনের উপর মানুষের বিশ্বাস কমছে। 5. গরিবের অধিকার কেড়ে নেওয়া, শাসক স্বার্থান্বেষী রাজনীতি। এরপরেই তার প্রশ্ন, এভাবে সরকার চলবে? পাশাপাশি 26 বিধানসভা নির্বাচনের সুরও বেঁধে দিলেন তিনি। নয়া স্লোগান দিয়ে বললেন, বাংলার মাটির চিৎকার, আর লাগবে না নির্মম সরকার। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ মোল্লা মুহাম্মদ ইউনুস সম্প্রতি জাপানে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে যে কোনো সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। টোকিওতে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ইউনুস বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে এই কথা বলেন, যা দেশের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইউনুস আরও বলেন, রাজনীতিবিদরা ক্ষমতার জন্য অত্যন্ত অধৈর্য, আর সে কারণেই তিনি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, নির্বাচনের সুনির্দিষ্ট সময় সংস্কার প্রক্রিয়ার গতির উপর নির্ভর করছে। যদি সংস্কার দ্রুত হয় তাহলে নির্বাচন দ্রুত হবে, অন্যথায় এটি 2026 সালের জুন মাস পর্যন্ত গড়াতে পারে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে 2026 সালের জুনের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এদিকে লন্ডন থেকে ভার্চুয়ালি বিএনপি কর্মীদের উদ্দেশ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। তিনি কর্মীদের নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির বার্ষিক অনুষ্ঠানে বলেন, অপারেশন সিঁদুরে ভারত পাকিস্তানের আরও ক্ষতি করতে পারত, কিন্তু সংযম প্রদর্শন করেছে। তিনি জানান, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষ ভারতীয় এবং তারা একদিন ভারতে ফিরবে। রাজনাথ সিং মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের প্রশংসা করে বলেন, এটি জাতীয় নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এই প্রোগ্রামের কারণেই সশস্ত্র বাহিনী সন্ত্রাসীদের আস্তানা ও শত্রুর বিমান ঘাঁটি ধ্বংস করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আমরা আরও কঠোর পদক্ষেপ নিতে পারতাম, কিন্তু আমরা সংযম দেখিয়েছি। এই বক্তব্য ভারতের শক্তিশালী অবস্থান এবং কৌশলগত সংযমের প্রতিফলন ঘটায়। বাংলাদেশ সীমান্তের মুসলিম অধ্যুষিত জেলাগুলির সাধারণ বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে নজিরবিহীন সিদ্ধান্ত নিল হিমন্ত বিশ্ব শর্মা সরকার। অসম সরকারের তরফে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক এলাকার বাসিন্দাদের অস্ত্র রাখার ছাড়পত্র বা লাইসেন্স দেওয়া হবে, যেহেতু ওই এলাকাগুলিতে বাংলাদেশি মুসলিম জনসংখ্যা হুড়মুড় করে বাড়ছে এবং কমছে মূল নিবাসীদের সংখ্যা। 28 মে ছিল উত্তর পূর্ব রাজ্যটির মন্ত্রিসভার বৈঠক।
সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত জেলাগুলির সাধারণ বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে অস্ত্র রাখার ছাড়পত্র দেওয়া হবে। এ বিষয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সিদ্ধান্ত। ধুবড়ী, নগাঁও, মরিগাঁও, বরপেটা, দক্ষিণ শালমারা এবং মানকাচের মতো জেলাগুলিতে, যেখানে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, মূল নিবাসীরা সংখ্যালঘু, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে ক্রমাগত নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছেন তারা। এই মূল নিবাসী জনগোষ্ঠী আক্রমণের শিকার হতে পারেন, সেই কারণেই এই সিদ্ধান্ত। অসমের মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ৩৫টি জেলার মধ্যে ১১টিতে মুসলিমরা সংখ্যাগুরু। এর মধ্যে ৪ জেলা আবার বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে। সেই সব জায়গাতেই অস্ত্র সংক্রান্ত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, অসমবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই অস্ত্র রাখার লাইসেন্স। সেই কারণেই মন্ত্রিসভা অসমের প্রত্যন্ত এবং সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাদের অবশ্যই ভারতীয় নাগরিক এবং মূল নিবাসী হতে হবে।